নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর একটা কথা বন্ধুরা, যদি আমার গল্পটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো শেষ সংকেত। লিখেছেন অমিতাভ গঙ্গোপাধ্যায়। রেস্তোরাঁ থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি নামলো আবার। একটানা ঝিরঝিরে ক্লান্তিকর বৃষ্টি। আজ রোববার, তাই পানাজির এই এলাকায় বিকেল থেকেই দোকানপাট বন্ধ। অন্যদিনের জমজমাট এলাকা অন্যরকম লাগছে তাই। বড় রাস্তার মোড় ঘুরলেই হাওয়ায় টালমাটাল সি বিচ। ওই নির্জন রাস্তা ধরেই ওদের ফিরতে হবে রানা রাস্তানায়। ওরা মানে রাজু আর মৃদুল। রানা বন্ধুদের নিয়ে এসেছিল সমুদ্র পাড়ের লাগোয়া এই রেস্তোরাঁয় রাতের খাওয়া সারতে। ও পানাজিতে আছে কয়েক বছর, কাজ করে একটি ব্যাংকে। বন্ধুরা এসেছে কলকাতা থেকে বেড়াতে। মুম্বাইয়ে রাজুর এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটিয়ে দিন দুয়েক হলো ওরা পানাজি এসে পৌঁছেছে। কয়েকদিন থাকবে ওরা। বছরের শেষ দিকের জমানো ছুটিগুলো ওদের জন্যই রেখে দিয়েছিল রানা। কাল একটা গাড়ি ভাড়া করে ওরা মায়াম লেক ঘুরে এসেছে। পানাজি থেকে প্রায় ৩৫ কিলোমিটার। ঘন সবুজ গাছপালায় ঘেরা মায়াম লেকের স্বচ্ছ টলটলে জলে অসংখ্য রং বেরঙের প্যাডেল বোট। অনেকটা সময় কেটেছে ওদের। নানা রঙিন ফুলে সাজানো চোখ জুড়ানো বাগান। ফেরার পথে সপ্তকোটেশ্বর পুরনো মন্দির থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি। আর সে তুমুল বৃষ্টি, যে ঘন চিকের আড়ালে হারিয়ে গেল গোটা শহরটা। তাই আর কোথাও যাওয়া হয়নি। রানার ফ্ল্যাটে পৌঁছে তারপর শুধু ঘুম আর গল্প। কালকের দিনটা এভাবেই কেটে গিয়েছিল। আজকেও আকাশের মুখ সকাল থেকেই গোমড়া। থরে থরে মেঘ জমে আছে। মাঝে মাঝে সূক্ষ্ম আঁশের মতো ঝরে পড়া অল্প সময়ের বৃষ্টি। এ সময়টা বৃষ্টি কম হয়। সম্ভবত নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি। সন্ধ্যার একটু পরে ছাতা সম্বল করে কাছাকাছি দু একটা চার্চ ঘুরতে বেরিয়েছিল ওরা। প্রার্থনার দিন হয়তো রাস্তাঘাটে লোকের জটলা থাকে, কিন্তু আজ জটলাটা কম। তার উপর মাঝে মাঝেই এই অনির্দিষ্ট খামখেয়ালি বৃষ্টি।
তাই ফাঁকাই লাগছিল এই এলাকাটা। ঘড়িতে প্রায় 9:30 বাজে। আজ ওদের খাওয়া দাওয়া সারতেও দেরি হয়েছে। খাবার স্লিপ হাতে পেয়েও টেবিল ফাঁকা হবার অপেক্ষায় দাঁড়াতে হয়েছে। রোববার, তাই এই রেস্তোরাঁয় ভিড়টাও একটু বেশি। মেঘলা আবহাওয়া সত্ত্বেও ব্যতিক্রম হয়নি তার। বৃষ্টি এরপর জোরে নামবে কি না ঠিক বোঝা যাচ্ছে না। শুনশান রাস্তায় পথচারী মানুষ বড় একটা দেখাও যাচ্ছে না। ঠান্ডা কনকনে ভেজা হাওয়া সমুদ্রের দিক থেকে ছুটে এসে উইন্ড চিটার ফুঁড়ে হাড় যেন কাঁপিয়ে দিচ্ছিল। রানা বলল, দেরি করে আর লাভ কি? রাস্তাঘাটের অবস্থা তো দেখছিস। পায়ে হেঁটে সি বিচের পাশ দিয়েও ফিরতে সময় নেহাত মন্দ লাগবে না। তারপর যদি হঠাৎ রাস্তার আলো নিভে যায়, ঝামেলা বাড়বে বই কমবে না। বলতে বলতেই বন্ধুদের উত্তরের ভরসায় না থেকে রানা ফুটপাতে পা বাড়ায়। ওর দেখা দেখি রাজু আর মৃদুলও। আর রাস্তায় নেমেই ওরা যেন কিছুটা স্বস্তি পায়। বৃষ্টিটা ধরেছে এতক্ষণে, হাওয়ায় অবশ্য কমতি নেই। নির্জন আলো অন্ধকারে মেশানো রাস্তা। বড় রাস্তার মোড় ঘুরে সমুদ্র তীর ধরে অনেকটাই পথ এগিয়ে যেতে হবে ওদের। আবার জোর বৃষ্টি নামলেই মুশকিল। হয়তো দাঁড়াবার মতো কোথাও আশ্রয় পাওয়া যাবে না। বুকের মধ্যটা কেমন যেন ছমছম করে ওঠে। এই অসময়ের বৃষ্টি আর নির্জন জনসঙ্গহীন রাস্তা সব মিলিয়ে মিশিয়ে যেন এক আবছা দুর্গেয় ভয়ের হাতছানি, যার হয়তো কোনো ব্যাখ্যা নেই। দু একটা চালকবিহীন ফাঁকা অটোরিকশা এখানে ওখানে ঝিমুচ্ছে। বোঝাই যাচ্ছে রাতের প্যাসেঞ্জার নেবার কোনোই তাগিদ নেই। অগত্যা ফুটপাত ধরেই এগিয়ে চলে 3 বন্ধু। রানা একটা সিগারেট ধরায়, এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, তোদের যদি আপত্তি না থাকে একটা ঘটনা বলি। একেবারে চাক্ষুষ ব্যাপার। এখনো চোখ বুজে ভাবতে গেলেই সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে ওঠে। অবিশ্বাস্য, একেবারেই অলৌকিক। বিশ্বাস করা না করা তোদের ইচ্ছে। গল্পের অমোঘ টানে রাজু আর মৃদুল এবং তাকায় ওর দিকে। রাজু শুধু বলে, মন্দ বলিসনি, মুখ বুজে হাঁটতে বোর হয়ে যাচ্ছিলাম। মৃদুলের মুখে ফুটে ওঠে প্রসন্ন হাসির আভাস। ও বিলক্ষণ জানে আড্ডা জমানো গল্প ফাঁদতে রাজুর জুড়ি নেই। প্রায় শেষ হয়ে আসা সিগারেটটা ফেলে দিয়ে রানা শুরু করে এবার। আমি তখন সবেমাত্র পানাজিতে এসেছি। ব্যাংকে কাজে যোগ দিয়েছি। কাউকেই চিনি না। রাস্তাঘাট, এলাকা সব কিছুই অচেনা অজানা। অফিস বেরোই ঘড়ির কাঁটায় কাঁটায়। বাড়ি ফিরে বই পড়ি, গান শুনি অথবা টিভি দেখি। এভাবেই চলছিল। কিছুদিন পরে অফিস কলিগদের মধ্যে গোমেজ নামে একজনের সঙ্গে আলাপটা বেশ জমে গেল। আলাপি, প্রাণবন্ত, ঝলমলে টাইপ বলতে যা বোঝায়। ওর আর একটা দারুণ গুণ হলো চমৎকার মোটর বাইক চালায়। এখানকার রেসিং টুর্নামেন্টে একবার নাকি পুরস্কারও পেয়েছিল। সুতরাং বুঝতেই পারছিস এরকম একটা শানদার বন্ধুত্বের দরকার ছিল আমার। পরিচিতিটা আর একটু গাঢ় হবার পর থেকে প্রায়ই ছুটি ছাটায় গোমেজের বাইকে বেরিয়ে পড়তাম।
বাড়িতে ওর মা ছাড়া কেউ নেই, একমাত্র বোনের বিয়ে দিয়েছে পুনেতে, সুতরাং একেবারে ঝাড়া হাত পা। আর আমিও ঠিক তাই। মৃদুল হঠাৎ ফুট কাটে, বড্ড ফেনাচ্ছিস রানা, আসল ব্যাপারটা এবার শুরু কর, মাথা ধরে যাচ্ছে। রানা অসহিষ্ণু গলায় বলে, ব্যস্ত হোস না, সে কথাই বলবো এবার। খুব শীত পড়েছিল, তেমনি কুয়াশা। জানুয়ারির মাঝামাঝি হবে সময়টা। এক ছুটির দিনে শেষ দুপুরে আওয়াদা ফোর্ট দেখতে গিয়েছিলাম। বলাই বাহুল্য আমার সঙ্গী হয়েছিল গোমেজ। পাহাড়ের গায়ে কবেকার ওই প্রাচীন দুর্গ আর তার কুখ্যাত বন্দিশালা। জায়গাটা যেমন নির্জন তেমনি রহস্যময়। অনতি দূরে বয়ে যাচ্ছে খরস্রোতা জুয়ারি নদী। প্রাচীনতার গন্ধ মেশানো ঐতিহাসিক জায়গাটা আমাদের টানছিল। আগেই অবশ্য শুনে নিয়েছিলাম এখানকার যাবতীয় বিবরণ। তখনকার দিনে সমুদ্র পথে বোম্বেতে জলদস্যুদের আক্রমণ হতো ঘন ঘন। তাদের নির্মম আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই যুদ্ধবাজ পর্তুগিজরা এই সুরক্ষিত দুর্গ তৈরি করেছিল। খুঁটিয়ে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে এসেছে খেয়াল করিনি। ঘড়ি দেখে গোমেজ বলল, চলো এবার ফেরা যাক, অনেকটা পথ যেতে হবে। প্রায় নির্জন ফুরিয়ে আসা বিকেলে আমাদের মোটর বাইকটা সাঁই সাঁই করে হাওয়া কেটে ছুটছিল। মুখে চোখে এসে লাগছিল হিমের ছোঁয়া। কনকনে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় সিটিয়ে যাচ্ছিলাম। রাস্তার একপাশে দীর্ঘ নারকেল বাগান, কখনো চোখে পড়ছিল একটা দুটো পরিত্যক্ত কবরখানা। অনেকক্ষণ থেকেই চায়ের জন্য উসখুস করছিল গোমেজ। আওয়াদা ফোর্ট থেকে লম্বা রাস্তাটা ধরে অনেকটা এগিয়ে আসার পর ডান দিকে চোখে পড়ল একটা জনবিরল ধাবা। হঠাৎই বাইকটা থামিয়ে দিল গোমেজ। চলো একটু কফি খেয়ে নিই, বড্ড ঠান্ডা লাগছে। গাড়িটাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। অল্প পাওয়ারের দু একটা আলো জ্বলছে। দোকানটায় আমরা ছাড়া দ্বিতীয় কোনো খরিদ্দার চোখে পড়ল না। কেমন যেন অস্বস্তি লাগছিল। একটু পরেই কফি আর টোস্ট এসে গেল। খেতে খেতেই মালিকের সঙ্গে কথা বলছিলাম আমরা। বয়সের ভারে জরাজীর্ণ লোকটির বয়স কম হবে না, সঙ্গে হেল্পার ওর নাতি। সেই আমাদের কফি আর টোস্ট এনে দিল। দুঃখ করে বলছিল বুড়ো লোকটি, আগে এই ধাবার অবস্থা এত খারাপ ছিল না। লোকজনের আনাগোনা ছিল, বিক্রি বাটাও ভালো হতো, কিন্তু এখন আর তেমন লোকজন আসে না। বিশেষ করে সন্ধ্যের পর তো একেবারেই না। কারণ জিজ্ঞাসা করাতে বুড়ো মানুষটির মুখ আরও যেন গম্ভীর দেখালো। ফিসফিস করে সে শুধু উচ্চারণ করল, ভয় সাহেব, ভয়। আতঙ্কের জন্যই সন্ধ্যার পরে মানুষ আর আসে না। বুকে ঝোলানো ক্রুশটা একবার স্পর্শ করে সে বলল, অচেনা রহস্যময় একটা মোটর বাইক নাকি অনেক রাতে ঘুরে বেড়ায় এখানকার নির্জন রাস্তায়। তার আরোহীকে কেউ দেখেনি। লোকে বলে, যারা সেই মোটর বাইকের সাক্ষাৎ পেয়েছে তারা বেশি দিন বাঁচেনি কেউ। অবশ্য আমরা কোনোদিন দেখিনি, জানি না সত্যি মিথ্যে কোনটা আসল। তোমাদের ভয় করে না এভাবে থাকতে এখানে? কোথায় যাব সাহেব? বুড়োর কোঁচকানো মুখে অসহায় হাসি ফোটে।
পেটের টান বড় শক্ত টান। কোনো ক্রমে দুটো মানুষের দিন চলে যায়। দিনের বেলা কিছু লোকজন আসে। ওখান থেকে বেরোতে গিয়ে আর এক বিপত্তি। মোটর বাইকটায় আর স্টার্ট দিতে গিয়ে গোমেজ দেখলেও স্টার্ট নিচ্ছে না। এদিকে সন্ধে হয়ে গেছে, জনবসতি সেই রকম একটা চোখে পড়েনি। একটু আগে শোনা বুড়ো মানুষটার কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও কেমন যেন ভাবিয়ে তুলছিল আমাদের। আমাদের সঙ্গে ব্যাগে বড় একটা টর্চ ছিল। গাড়ির ছোটোখাটো ঝামেলাগুলো গোমেজ নিজেই সারাতে পারে। আমাকে টর্চটা ধরতে বলে ও ধাবার পাশেই বাইকটাকে নিয়ে কাজে লেগে গেল। সময় গড়িয়ে যাচ্ছে ক্রমশ। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। কনকনে ঠান্ডা হিম যেন বরফের মতো ঘিরে ধরছিল আমাদের। এক নাগাড়ে ভারী টর্চটা ধরে রাখতে হাতটা যেন আমার অবশ হয়ে আসছে। ঝোপ জঙ্গল, পরিত্যক্ত কবরখানা, অন্ধকার আর এই ভুতুড়ে নির্জনতা। মনটা কেমন যেন কুডাক গাইছিল। অধৈর্য হয়ে ভাবলাম কতক্ষণে কাজ শেষ হবে ওর। এক সময় স্বস্তির একটা শব্দ করে উঠে দাঁড়ায় গোমেজ। মোটর বাইকে স্টার্ট নিয়ে বলে, যাক, এ যাত্রায় উদ্ধার পাওয়া গেল। পানাজি পৌঁছতে এমন কিছু সাংঘাতিক দেরি হবে না। বলতে বলতেই চটপট উঠে পড়ি আমি। তখন কি বুঝতে পেরেছিলাম পথের বাঁকে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য? রানা হঠাৎ চুপ করে যায়। এতক্ষণে ওরা বড় রাস্তাটা পেরিয়ে এসে সি বিচের দিকে ঘুরেছে। বৃষ্টি আর পড়ছে না, অথচ কালো আকাশ যেন পাংশুটে বাঘের মতোই ওঁত পেতে রয়েছে। কালো অন্ধকার সমুদ্রের দিক থেকে সি বিচ ছুঁয়ে ছুটে আসছে হাওয়ার অবিশ্রান্ত গড়গড়া। ঢেউগুলো যেন আসন্ন বৃষ্টির আভাস পেয়ে আরও বন্য এবং বেপরোয়া হয়ে উঠেছে। রানা আবার খেই ধরে। হিমরাত নেমে আসা শুনশান রাস্তায় হেডলাইটের জোরালো আলোয় আমাদের মোটর বাইকটা যেন উড়ে যেতে থাকে। চুপচাপ গাড়ি হাঁকাচ্ছে গোমেজ। ওর মতো আড্ডাপ্রিয় মানুষকে এরকম চুপ হয়ে যেতে দেখিনি আর কখনো। আমিও কথা বাড়াইনি। রাস্তাটা এবার সামান্য খাড়াই হয়ে ওপর দিকে উঠেছে। হেডলাইটের কুয়াশা ম্লান আলোয় সামনের যেটুকু নজরে আসছিল একেবারে ফাঁকা শুনশান। শুধু চুপচাপ কুয়াশা আমাদের চারপাশে যেন এক অতি প্রাকৃত জগৎ নিঃশব্দে গড়ে তুলেছিল। হঠাৎ ভীষণভাবে চমকে উঠলাম। উল্টো দিক থেকে কি যেন একটা ঝড়ের বেগে ছুটে আসছে এই দিকে। কিসের গাড়ি ওটা এই নির্জন রাস্তায় এত রাতে? বাইক চালাতে চালাতেই কেমন যেন ভয়ের গলায় গোমেজ বলে ওঠে, মনে হয় একটা মোটর বাইক আসছে। এক প্রবল জ্বরের তার সে কেঁপে উঠলাম আমি। তক্ষুনি ঘটে গেল ব্যাপারটা। খানিক উঁচু হয়ে যাওয়া রাস্তার একেবারে শেষ প্রান্তে হঠাৎই যেন ঘন কুয়াশার ঘেরাটোপ ছিঁড়ে খুঁড়ে জেগে উঠল দ্রুত ধাবমান একটা গাড়ির সিলুট। আমরা যেন কুয়াশার মোড় এক অলৌকিক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছি। ছুটে আসছে গাড়িটা, দূরত্ব কমছে। তারপর এক সময় ঝোড়ো হাওয়ার মতো উল্টো দিকের মোটর বাইকটা আমাদের পেরিয়ে এক মুহূর্তে দূরের কুয়াশায় হারিয়ে গেল। সেই সঙ্গে অদ্ভুত একটা ভয়ের আওয়াজ বেরিয়ে এলো আমাদের গলা দিয়ে। একমাত্র কুয়াশায় মিলিয়ে যাওয়া গাড়িটার কোনো আরোহী ছিল না। ততক্ষণে নিজের মোটর বাইকটা থামিয়ে দিয়েছে গোমেজ।
হেডলাইটের আলোয় মনে হলো ও কাঁপছে। আমার অবস্থাও তখন ওরই মতো। ধাবার বুড়ো মানুষটার কথাগুলো যদি সত্যি হয় তবে? গোমেজ শুধু ফিসফিস করে আমায় বললে, তুমি ঠিক দেখেছ সেনগুপ্ত, সত্যি কেউ চালাচ্ছিল না গাড়িটা? কি করে সম্ভব? না না, কুয়াশার মধ্যে আমাদের দুজনের দেখার ভুল হয়েছে। আমিও যেন তখন হারিয়ে ফেলেছি মুখের ভাষা। গোমেজ আর দেরি করল না, মুহূর্তে আবার স্টার্ট দিল ওর গাড়িতে। ফেরার বাকি পথে আমার আর একটাও কথা বলিনি। সেদিন প্রাণ হাতের মুঠোয় নিয়ে একটু বেশি রাতেই বাড়ি ফিরেছিলাম। এতক্ষণ এক নাগাড়ে কথা বলতে বলতে একটু দম নেয় রানা। কেমন অপ্রস্তুত গলায় বন্ধুদের বলে, আর মিনিট 10। প্রায় এসে গেছি আমরা। মৃদুল আস্তে আস্তে বলে, তারপর কি হলো? কাহিনীটির শেষটা এবার বলে ফেল। রানা বন্ধুদের মুখের দিকে তাকায় একবার। গত বছর পুজোর সময় একটা মোটর দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যায় গোমেজ। সে সময়ে আমি আবার এখানে ছিলাম না, বোনের কাছে পুনে গিয়েছিলাম। খবর পেয়ে ছুটে আসি পানাজিতে। সেদিনও নাকি মোটর বাইক চালাচ্ছিল গোমেজ। একটা লোডেড মিলিটারি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওর গাড়ির। এত ভালো গাড়ি চালাতো গোমেজ, কি করে যে দুর্ঘটনাটা ঘটল আজও আমি বুঝতে পারিনি। শুধু মনে হয় সেই দিনের ওই রক্ত জল করা অভিজ্ঞতা, রহস্যময় মোটর বাইক আর তার অদৃশ্য চালক। তবে কি মৃত্যুর কোনো আগাম সংকেত ছিল? সেই থেকে অদ্ভুত একটা আতঙ্ক আমার মনের মধ্যে ঢুকে গেছে। আমিও যে শরিক ছিলাম ওই অলৌকিক ঘটনার। ওরা হাঁটতে থাকে, কেউ আর কথা বলে না, যেন হঠাৎ এক ভয়ের আভাস পেয়ে ফুরিয়ে গেছে সব কথা। ওদের ডান দিকে রাতের সমুদ্র, ঢেউ আর হাওয়ায় তুমুল হল্লার কানে এসে আছড়ে পড়ছিল। এবার ওরা একটা ছোট্ট গলি রাস্তায় ঢুকে যাবে, তারপরই বাড়ি। রাতের বিশ্রাম আর আরামের ঘুম। ওরা পা চালায় দ্রুত। হঠাৎ ওদের ভীষণ রকম চমকে দিয়ে রাস্তার আলোগুলো নিভে গেল। লোডশেডিং। রাজুর হাতের পেন্সিল টর্চটা জ্বলে ওঠে এবার। আর তক্ষুনি অনেকটা দূর থেকেই যেন একটা যান্ত্রিক শব্দ শুনতে পায় ওরা। নির্জন অন্ধকার সি বিচের রাস্তা দিয়ে কি যেন একটা ভয়ঙ্কর বেগে ছুটে আসছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে ওরা। অন্ধকারেই ফ্যাকাশে রক্তশূন্য হয়ে ওঠে রানার মুখ। রাজুর কাপা হাতে অস্বচ্ছ আলোর বৃত্তটা ছড়িয়ে পড়ে। লোডশেডিংয়ের অন্ধকারে যেন ঝোড়ো হাওয়ার মতোই ছুটে আসছে একটা মোটর বাইক। রানা ফিসফিস করে কি যেন একটা বলে ওঠে। ওদের বিস্ফারিত চোখের সামনে দিয়েই অন্ধকারে দূরে কোথায় হারিয়ে যায় রহস্যময় গাড়িটা। রাজু পেন্সিল টর্চের আলোয় আজও দেখার ভুল হয়নি রানার। চালকবিহীন একটা অলৌকিক মোটর বাইক। তক্ষুনি লোডশেডিংয়ের খোয়াব ভেঙে জ্বলে ওঠে সি বিচের আলো। রানা কোনো কথা বলে না। ওর মনে একটাই প্রশ্ন জেগে উঠতে থাকে, এবার কার পালা?